আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। যেহেতু বর্তমান সময়টা স্মার্টফোনের যুগ, বর্তমানে স্মার্টফোন এক বা একাধিক স্মার্টফোন অনেকে ইউজ করে। তো এই স্মার্টফোনে অনেক সময় দেখা যায় যে আপনার জীবনে একটা কাল হয়ে দাঁড়ায়। বিশেষ করে নারী সমাজের উপরে এই স্মার্টফোনের একটা খারাপ প্রভাব পড়ে। দেখা যায় যে অনেক সময় এই স্মার্টফোনে ব্যবহার এবং ব্যক্তিগত ছবি অন্য কেউ নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিবে বলে হুমকি ধামকি দেয়, অর্থ টাকা দাবি করে এবং তার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করতেও দাবি করে। এখন কথা হচ্ছে যে এমন কোনো পরিস্থিতির শিকার হলে আপনার করণীয় কী? দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের সাথে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং জানার চেষ্টা করে যে এমন পরিস্থিতি যদি আদৌ হয় তখন আসলে করণীয়টা কি সেটা জানার চেষ্টা করে। আপনার যদি এমন ব্যক্তিগত ছবি অন্য কেউ নিয়ে আপনাকে হুমকি ধামকি দেয় এবং আপনাকে হয়রানি করার চেষ্টা করে, তখন আপনার অবশ্যই অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশে দুইটা স্পেসিফিক আইন আছে, যে আইনে আপনি ইচ্ছা করলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। আমি ধাপে ধাপে বিষয়গুলো আলোচনা করি, তাহলে আপনাদের সামনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, ব্যক্তিগত ছবি এবং ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে আপনাকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন নিয়ে আসে এবং এই সম্মুখীন করে হয়তো আপনার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, অথবা এমন কোনো কাজ করতে বাধ্য করে যেই কাজে আপনার সামাজিক পরিস্থিতি অথবা আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে যায় বা আপনার এই ছবিটা যদি ভাইরাল হয়ে যায়, আপনি সামাজিকভাবে একটা হয়রানির সম্মুখীন হবেন। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আপনি আইনি ও প্রযুক্তিগত পদক্ষেপ নিতে পারেন এবং এটা নেওয়া জরুরি। বাংলাদেশে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন ও সহায়তার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে বর্তমানে যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্ন ধরনের আইনগত ব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে সচেতনভাবে এগুলা নিতে পারেন এবং এই সেবাগুলো নিয়ে আপনি যারা অপ্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনারা এমন পরিস্থিতি হলে আপনারা কি করবেন, আপনার করণীয় কি, সেই বিষয়ে আলোচনা করতেছি। এটা আমি দুইটা ধাপে আলোচনা করব। একটা হচ্ছে প্রমাণ সংগ্রহ, আরেকটা ধাপ হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং আপনার আইনি পরামর্শটা আপনারা জানার চেষ্টা করুন। একটা হচ্ছে যে প্রথম হচ্ছে আপনি প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ কিভাবে করবেন। দেখেন, আপনি স্ক্রিনশট নেবেন। আপনাকে যদি এমন হয় যে আপনাকে হুমকি দিচ্ছে, মেসেজ দিচ্ছে কোনো একটা আইডি থেকে, আপনাকে বলতেছে যে আপনার ভিডিওটা দিয়ে বা যে কোনোভাবে আপনাকে হুমকি ধামকি বা আপনাকে একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন নিবে বইলা আপনার কাছে টাকা পয়সা দাবি করলে, আপনি এই যে দাবিগুলা অথবা আপনার সাথে যে কথোপকথন হচ্ছে, আপনার সাথে যেই মেসেজগুলো হচ্ছে, সেগুলো আপনি অবশ্যই স্ক্রিনশট আকারে রেখে দিবেন এবং যেই প্রোফাইল থেকে আপনার সাথে এমন কথোপকথন হচ্ছে বা আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, সেই প্রোফাইলের লিঙ্কটাও আপনি সংরক্ষণে রেখে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি অবশ্যই, অনেক সময় দেখা যায় যে মেসেজ ডিলেট করা যাবে না। অনেক সময় দেখা যায় যে আমাকে কেউ বাজে বা আপনাকে কেউ বাজে মেসেজ দিলে আমরা মেসেজগুলো ডিলেট করে দিই, বা হুমকি ধুমকি দিলে তো আরও, বা বাজে ছবি দিলে তো আমরা আরও স্বাভাবিক যে পরিবারের অন্যান্য ব্যক্তিবর্গ যদি দেখার সম্ভাবনা থাকে, তখন আমরা খুব দ্রুত মেসেজগুলো ডিলেট করার চেষ্টা করি, কিন্তু মেসেজগুলো ডিলেট করা যাবে না, মেসেজগুলো রেখে দিতে হবে। এবং যদি আপনাকে কল রেকর্ড করে রাখা যদি আপনাকে ফেসবুক মেসেঞ্জারেও দেয়, আপনি আরেকটা ফোন দিয়ে আপনি তার ভয়েসটা রেকর্ড করে রাখতে হবে। আপনার হুমকি ধমকির বিষয়গুলো রেকর্ড করে রাখতে হবে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই ডকুমেন্টগুলো না রাখলে পরবর্তীতে মামলা করলে মামলার একেবারে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে, আপনার সাক্ষ্য প্রমাণ হিসাবে এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগ বিচ্ছিন্ন করা। এখন আপনি এই ডকুমেন্টগুলো রাখার পরে আপনি যদি আপনার কাছ থেকে টাকা পয়সা দাবি করে, তাহলে আপনি
অপরাধী বা যারা এই চক্র আছে তারা অনেক সময় আপনাকে হুমকি ধুমকি দেওয়ার পরে আপনাকে বিকাশ নাম্বার দিবে বা অন্য কোনোভাবে আপনার কাছ থেকে টাকা পয়সা দাবি করতে পারে, অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারে। আপনারা অবশ্যই তার সকল ডকুমেন্ট নেওয়ার পরে তার সাথে আপনি যোগাযোগ বন্ধ করে দিতে হবে। যদি আপনি যোগাযোগটা চলমান রাখেন, আপনি একটা মানসিক ট্রমার ভিতরে থাকবেন। আপনাকে হয়রানি মানে একটা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি তাকে তারপরে আপনি ব্লক করে আপনি তার কাছ থেকে দূরে সরে যেতে পারেন আপনি সব ডকুমেন্ট সংগ্রহ করার পরে। এবং আপনি এখন কি ধরনের আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে আপনি নিতে পারেন। আপনি ইচ্ছা করলে বাংলাদেশে সাইবার অপরাধ যদি হয়, সেই অপরাধে অভিযোগ করার জন্য পুলিশের মাধ্যমেই পুলিশ কর্তৃক 2টা সাইবার ইউনিট আছে বা সাইবার সেল আছে। আপনি এই জায়গায় আপনি ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, আপনি ইচ্ছা করলে, যদি আপনি মহিলা হন তাহলে আপনি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এই জায়গায় এই পুলিশ যেই মহিলাদের সাইবার সাপোর্ট দেওয়ার জন্য এমন একটা আপনার ইউনিট আছে, এমন একটা সেল আছে। তাই ওই জায়গায় আপনি ইচ্ছা করলে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এই জায়গায় তাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে। এই পেজে ইচ্ছা করলে আপনি মেসেজ দিতে পারেন এবং তাদের একটা হটলাইন নাম্বার আছে, আমি এটাও দিয়ে দিব। এই হটলাইন নাম্বারে যদি আপনি ফোন দিয়ে সহযোগিতা চেতে পারেন এবং তারা সহযোগিতা করবে। আরেকটা হচ্ছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। সিআইডি সাইবার পুলিশ সেন্টার এইটাও একটা হটলাইন আছে এবং তাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আমি দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে এই 2টা সাইবার সেলে আপনি ইচ্ছা করলে পুলিশের কাছ থেকে আপনি সরাসরি সহযোগিতা দাবি করতে পারেন, পুলিশের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। এখন হচ্ছে আপনি যদি তারপরেও খুব জরুরি অবস্থা তৈরি হয়ে যায় যে আপনি খুব অবস্থা খারাপ, আপনি ইচ্ছা করলে 999 তাৎক্ষণিক পুলিশ থেকে আপনি সরাসরি ফোন দিয়েও সহযোগিতা পেতে পারেন। 999 ফোন দিতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার নিকটস্থ থানায় আপনি গিয়ে লিখিত একটা অভিযোগ করতে পারেন। এগুলো হচ্ছে আপনি ইমিডিয়েট একেবারেই ব্যবস্থা নেওয়া। যদি আপনি মানে হতচকিত না হয়ে বা আপনি এমন পরিস্থিতি যদি হয়, তাহলে আপনি দ্বিধাদ্বন্দ্বিতায় না পড়ে আপনি একটা ভালোভাবে আইনগত ব্যবস্থা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এখন আপনি আদালতে যে আইনগত ব্যবস্থা নিতে পারবেন, আদালতে মামলা করতে পারেন বা আপনি ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইন, এই 2টা আইনে আপনি ইচ্ছা করলে মামলা করতে পারেন। এখন আমি একটু এই বিষয়ে আলোচনা করি। দেখেন, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এই আইনের অধীন ইন্টারনেটে মানহানিকর কোনো ধরনের ব্যক্তিগত তথ্য যদি ছড়াই দেওয়া হয়, তখন আপনি এই আইনে আপনি মামলা করতে পারেন। এটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এই আইনে আপনি মামলা করতে পারেন। এবং আরেকটা বিষয় আপনি দেখতে পারেন, আরেকটা আইন আছে যেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। যদি আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও, একটা হচ্ছে ওই আইন ডিজিটাল নিরাপত্তা আইনে আপনি যদি ভিডিও টিডিও ছড়াইয়া দেয়, যদি আপনি আপনারটা করে ফেলে, এমন একটা কাজ করে ফেলে, তখন আপনি ডিজিটাল নিরাপত্তা আইনে যাবেন। আরেকটা হচ্ছে যদি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এটা হচ্ছে ব্যক্তিগত ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়, তখন আপনি এই আইনের অধীন মামলা করতে পারবেন। এটা খুব আমলযোগ্য অপরাধ এবং এই আইনে অপরাধের মাত্রাটা খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। যদি অপরাধ হয় তাহলে গুরুত্ব সহকারে হুমকি ধুমকি দিলে, ডকুমেন্ট থাকলে আপনার খুব গুরুত্ব সহকারে মামলা করার সাথে সাথেই অনেক সময় আপনি পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারলে মামলাটা আমলে নিয়ে যায়। এখন আরও একটা কাজ করতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি ইচ্ছা করলে আপনি যে আইডি থেকে আপনাকে বারে বার হুমকি ধুমকি বা আউলাদুল্লাহ মেসেজ দিতেছে, সেই আইডি বিপরীতে আপনি ইচ্ছা করলে রিপোর্ট করতে পারেন ফেসবুকে। আপনি যখন এই রিপোর্ট করবেন, রিপোর্টে আপনাকে হ্যারাসমেন্ট, এই জায়গায় আপনি রিপোর্টের সময় আপনি ইচ্ছা করলে যে আপনাকে যে হ্যারাসমেন্ট করতেছে, এই রিপোর্টের ক্যাটাগরিতে এই হ্যারাসমেন্টের ব্যাপারটা আপনি ইচ্ছা করলে লিখে দিলে আপনি ভালোভাবেই ফেসবুক বা তারা ব্যক্তিগত উদ্যোগে আপনার এই বিষয়টা আমলে নিয়ে তার বিরুদ্ধে, আইডির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এমন পরিস্থিতি হয়ে যায়, অনেকে এই পরিস্থিতির বিপরীতে আত্মহত্যাও করার চেষ্টা করে, বিশেষ করে মহিলাদের বা নারীদের খুবই অসম্মানজনক একটা পরিস্থিতি হয়।
আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের এমন কোনো পরিস্থিতি হয়, ইচ্ছা করলে আপনারা আদালতে মামলা করতে পারবেন, অথবা আমার কাছ থেকে আইনি পরামর্শ নিয়ে আপনি ব্যক্তিগতভাবে অনেক বিষয় সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।